আজ আমি কোয়ান্টাম তথ্য ও কোয়ান্টাম গণনা বিজ্ঞান শীর্ষক বিষয় নিয়ে একটি ক্লাস পরিচালনা করতে যাচ্ছি। এটি এই বিষয়ে আমাদের প্রথম ক্লাস। কোর্সটি আয়োজন করেছে কিউসিন টেকনোলজি এবং কিউব্রেড। আমি অনিমেষ সিনহা রয়। প্রথম মডিউলে আমরা আলোচনা করব কোয়ান্টাম কম্পিউটিং এর সূচনা পর্ব। এই মডিউলের মূল উদ্দেশ্য হলো কোয়ান্টাম মেকানিক্স সম্পর্কে একটা সাধারণ ও ঐতিহাসিক ধারণা দেওয়া। কোয়ান্টাম মেকানিক্স জানতে হলে আমাদের আগে ক্লাসিক্যাল মেকানিক্স বুঝতে হবে। প্রথমত আমি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের একটি সংক্ষিপ্ত পরিচিতি দেব। পদার্থবিজ্ঞানের মূল উদ্দেশ্য হলো প্রকৃতিকে বোঝা, প্রকৃতি কিভাবে কাজ করে সেটি জানা। 1920 সালের আগে পর্যন্ত যেসব সফল তত্ত্ব গড়ে উঠেছিল সেগুলিকে আমরা আজ ক্লাসিক্যাল পদার্থবিদ্যা নামে একত্রে চিনি। এই ক্লাসিক্যাল পদার্থবিদ্যার দুটি মূল উপাদান হলো, প্রথম নিউটনীয় মেকানিক্স অর নিউটোনিয়ান মেকানিক্স। নিউটনীয় মেকানিক্স মূলত বড় আকারের বস্তু যেমন ক্রিকেট বল, টেনিস বল থেকে গ্রহ, নক্ষত্র ইত্যাদির গতি ও চলাফেরা ব্যাখ্যা করে। এই ধরনের বস্তুদের প্রায়ই ক্লাসিক্যাল কণা হিসেবে ধরা হয়, অর্থাৎ এমন বস্তু যার একটি নির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট অবস্থান থাকে। নিউটনের তিনটি গতিসূত্র নিউটনের তিনটি গতিসূত্র একত্রে নিউটনীয় মেকানিক্স বলা হয়। এবং নির্ধারিত আচরণ মানে হলো, যদি কোনো বস্তু বর্তমান অবস্থান, গতি এবং তার উপর প্রযুক্ত বল জানা থাকে, তাহলে তার ভবিষ্যৎ আচরণ যে কোনো সময়ে সম্পূর্ণ নির্ভুলভাবে নির্ধারণ করা যায়। আরেকটি হলো ক্লাসিক্যাল ক্ষেত্রে প্রযোজ্য, তার মানে নিউটনীয় মেকানিক্স শুধুমাত্র বৃহৎ ও ধীর গতি বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। বৃহৎ মানে যে কোনো বস্তুর সাইজকে যদি আমরা দুভাগে ভাগ করি, এক বৃহৎ বস্তু আর এক ক্ষুদ্র বস্তু। ক্ষুদ্র বস্তু মানে যার সাইজ অণু, পরমাণু সাইজের কিংবা তার থেকে ছোট হয় তাকে আমরা ক্ষুদ্র বস্তু বলি। এবং এই ক্ষুদ্র বস্তুর সাইজের রেসপেক্টে যদি কোনো বস্তুর সাইজ অনেক গুণ বড় হয় তাহলে তাকে বৃহৎ বস্তু বলি। তো নিউটনীয় মেকানিক্স শুধুমাত্র এই বৃহৎ বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। এবং যদি কোনো বৃহৎ বস্তুর ক্ষেত্রেও যদি বস্তুর গতিবেগ খুব দ্রুত হয়, মানে আলোর গতির কাছাকাছি, তাহলে এই থিওরি অ্যাকচুয়ালি ব্যর্থ হয়। সেক্ষেত্রে আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি ইউজ করা হয়। তাহলে সংক্ষেপে বলা যায়, নিউটনীয় মেকানিক্স আমাদের দৈনন্দিন জগতের জড় বস্তুগুলোর গতি ও বল সম্পর্কে ব্যাখ্যা করে, এবং কোয়ান্টাম মেকানিক্স উদ্ভাবনের আগে পর্যন্ত এটিই ছিল পদার্থবিজ্ঞানের ভিত্তি। দ্বিতীয় হলো ইলেকট্রোম্যাগনেটিজম। ইলেকট্রোম্যাগনেটিজম হলো পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা, যা বিদ্যুৎ or ইলেকট্রিসিটি ও চুম্বকত্ব ম্যাগনেটিজমের পারস্পরিক সম্পর্ক এবং এই শক্তির আচরণ ব্যাখ্যা করে। আমরা সবাই জানি একটি স্থির চার্জের চারপাশে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, এবং একটি চার্জ যদি চলমান হয় তার চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। আবার পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র একটি তড়িৎ ক্ষেত্র তৈরি করতে পারে। এটাকে বলা হয় ইন্ডাকশন। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল চারটি বিখ্যাত সমীকরণ দিয়ে দেখিয়েছিলেন কিভাবে বিদ্যুৎ ও চুম্বকত্ব একে অপরের সাথে সম্পর্কযুক্ত এবং কিভাবে এরা একত্রে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ or ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করে, যেমন আলো। দৃশ্যমান আলো তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, রেডিও তরঙ্গ, এক্স-রে, মাইক্রোওয়েভ ইত্যাদি সবই ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, যা কোনো মাধ্যম ছাড়াই এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়তে পারে। সুতরাং ইলেকট্রোম্যাগনেটিজম ব্যাখ্যা করে কিভাবে বৈদ্যুতিক চার্জ ও চৌম্বক ক্ষেত্র পরস্পরের সাথে মিলে কাজ করে এবং কিভাবে এই মিলিত শক্তি তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে। এটি আধুনিক প্রযুক্তি ও আলো
ও মৌলিক কণার আচরণ বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার ফলাফলে দেখা গেল যা ক্লাসিক্যাল তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছিল না। এইসব পরীক্ষার বেশিরভাগই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার আচরণ নিয়ে ছিল, যেখানে দৈর্ঘ্যের স্কেল ছিল মাত্র 10⁻⁻10 মিটার। তখন বিজ্ঞানীরা ভাবতেন বড় জগতের নিয়মগুলোই ছোট জগতেও প্রযোজ্য, কিন্তু পরীক্ষাগুলো একের পর এক ব্যতিক্রমী ফলাফল দিতে থাকায় বোঝা গেল ক্ষুদ্র কণাগুলোর জগৎ অন্যরকম নিয়মে চলে। আর এখান থেকেই জন্ম হলো কোয়ান্টাম মেকানিক্সে। তো আমি প্রথমে ক্লাসিক্যাল মেকানিক্সের ব্যর্থতা বলতে গিয়ে কিছু পরীক্ষার কথা উল্লেখ করব সেই সময়ে। প্রথম হলো ব্ল্যাক বডি রেডিয়েশন সমস্যা। গরম বস্তু থেকে নির্গত তাপ ও আলোকে বলা হয় ব্ল্যাক বডি রেডিয়েশন। ক্লাসিক্যাল পদার্থবিদ্যার ভবিষ্যৎবাণী করেছিল যে উচ্চ ফ্রিকোয়েন্সিতে যেমন অতিবেগুনি এনার্জি অসীম হয়ে যাবে, যাকে বলা হয় আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। বাস্তবে দেখা যায় তেমন কিছু ঘটে না। এটা ব্যাখ্যা করা যায় কেবল ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাইজড এনার্জি ধারণা দিয়ে, যেখান থেকে কোয়ান্টাম থিওরির সূচনা। দ্বিতীয় এক্সাম্পল অফ ফটো ইলেকট্রিক এফেক্ট। আমরা জানি অ্যালবার্ট আইনস্টাইন এটা আবিষ্কার করেছিলেন, যার জন্য উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। যখন আলো একটি ধাতব পৃষ্ঠে পড়ে তখন ইলেকট্রন বেরিয়ে আসে, কিন্তু যে কোনো শক্তির আলো পড়লেই সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসে না। সেই ইলেকট্রন বেরিয়ে আসাটা ডিপেন্ড করে পার্টিকুলার এনার্জির আলোর ওপরই, যেটা ক্লাসিক্যাল থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায় না। তৃতীয়ত হলো অ্যাটমিক স্পেকট্রাম। হাইড্রোজেন বা অন্যান্য পরমাণুর নির্গত আলো সব রঙে ছড়ায় না, বরং কিছু নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে বিচ্ছুরণ হয়। ক্লাসিক্যাল পদার্থবিদ্যা এটাকে ব্যাখ্যা করতে পারে না। চতুর্থ হলো ক্রম্পটন এফেক্ট। এক্স রে ফোটন কোনো ইলেকট্রনের সঙ্গে ধাক্কা খেয়ে দিক ও শক্তি বদলে ফেলে। এটি কণার মতো আচরণ করে, যা ক্লাসিক্যাল তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না। সুতরাং সংক্ষেপে এই পর্যবেক্ষণগুলো দেখিয়ে দিল অণু পরমাণু জগতে প্রকৃতি ভিন্ন নিয়মে চলে, যা ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। এই সমস্যাগুলো সমাধান করতেই তৈরি হয় কোয়ান্টাম মেকানিক্স। এবং কোয়ান্টাম মেকানিক্স বুঝতে গেলে প্রথমে আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। কারণ কোয়ান্টাম তত্ত্ব প্রথম শোনার সময় একে স্বাভাবিক মনে না হওয়াটাই একদম স্বাভাবিক। কারণ আমরা যে জগৎটাকে চিনি সেটি মূলত বড় আকারের বস্তু নিয়ে, যেখানে ক্লাসিক্যাল পদার্থবিদ্যা কাজ করে। ক্ষুদ্র কণাগুলোর জগৎ আমাদের দৈনন্দিন জগতের যে অভিজ্ঞতা তার থেকে সম্পূর্ণ ভিন্ন রকম আচরণ করে। এখন আমরা একটা পরীক্ষা নিয়ে জাস্ট মেনশন করব, সেটি হলো ডবল স্লিট এক্সপেরিমেন্ট, যা কোয়ান্টাম মেকানিক্সের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর একটি। এই পরীক্ষা প্রথম করেন টমাস ইয়ং 1801 সালে আলোর মাধ্যমে। এরপর 1927 সালে ডেভিসন ও জার্মার একই পরীক্ষা করেন ইলেকট্রন ব্যবহার করে, কিন্তু দুটো পরীক্ষারই ফলাফল ছিল একেবারে একই রকম। সো এই সম্পর্কে আলোচনা আমরা পরবর্তী ক্লাসে করব। আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ।